আবিদ। অনামিকা? আবিদ, আমি বাসা থেকে বের হয়ে আসছি। আমার বাসা থেকে আমাকে জোর করে বিয়ে দিতে হবে। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। অনামিকা, আমিও তো তোমাকে অনেক ভালোবাসি, আমি তো তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি আশেপাশে একটা স্টেশনে যাও, ট্রেনে উঠে চলে আসো। আমি স্টেশনে যেতে পারবো না, ওখানে গেলে আমার ভাইরা আমাকে ধরে ফেলবে। তাহলে তুমি একটা বাস স্ট্যান্ডে যাও, বাসে করে চলে আসো। আমি তোমার জন্য বাস স্ট্যান্ডে ওয়েট করছি। কিন্তু আমি তোমাকে চিনবো কি করে? এটার জন্য তুমি দায়ী। 2টা বছর আমাদের রিলেশন, এখন পর্যন্ত দুজনকে একবারের জন্য দেখিনি। কত আপডেট জেনারেশন, আমরা তো চাইলেই ফেসবুকে অ্যাড হতে পারতাম, অন্য কোথাও। একটা বারের জন্য তুমি তোমার ছবিটা দাও। আচ্ছা যাই হোক, তোমার নাম্বার তো আছে, সমস্যা নেই, আমি তোমাকে খুঁজে বের করবো। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। নাম না ভাইয়া, ভাইয়া প্লিজ আমাকে যেতে দাও ভাইয়া, প্লিজ। আমি বস তোকে নামতে বলছি না। ভাইয়া প্লিজ, প্লিজ ভাইয়া, ভাইয়া ভাইয়া প্লিজ, ভাইয়া প্লিজ ভাইয়া। আচ্ছা, তুই কি ভাবছিস পরিবারের সব মান সম্মান ধুলোয় মুছে দিয়ে তুই পালা যেতে পারবি? ভাইয়া ভাইয়া প্লিজ, আমি বিয়েটা করতে পারবো না ভাইয়া। এই বয়স্ক লোকটার সাথে আমাকে বিয়ে দিও না ভাইয়া। তুই জানিস মা স্ট্রোকের রোগী, তোর জন্য মা স্ট্রোক করে হাসপাতালে বিছানায় শুয়ে কাটাচ্ছে, আর তুই মার কথা না ভাইবা এবার পালা যেতে চাস? আমি তো তোমাকে মাকে অনেকবার বলছি, তোমরা তো আমার কথা শোনো নাই। আমি বিয়েটা করতে পারবো না ভাইয়া। তোর কোনো কথা শুনতে চাই না, তুই চল। হ্যালো হ্যালো আবিদ, আমি অনামিকা, আমি রাস্তায় আছি। তুমি কোন বাস স্ট্যান্ডে আছো আমাকে একটু বলো, আমি তাড়াতাড়ি আসতেছি। তুই 4 নম্বর বাস স্ট্যান্ডে থাকবি। আপনি কে? অনামিকার ফোন আপনি কেন ধরেছেন? আবিদ, আবিদ আমাকে বাঁচাও। আবিদ আমাকে জোর করে নিয়ে যাচ্ছে এখান থেকে, প্লিজ আবিদ আমাকে বাঁচাও। খবরদার আর এই ফোনে ফোন দিবি না, যদি একবার ফোন আসে ওকে কাইটা 60 টুকরা করে নদীতে ভাসায় দিব। না না, আপনারা অনামিকাকে কিছু করবেন না, আমি আর কখনো ফোন দিব। হ্যালো, চল। ভাইয়া ভাইয়া প্লিজ, ভাইয়া ভাইয়া প্লিজ, ভাইয়া আমি যাবো না ভাইয়া, ভাইয়া প্লিজ। একদম চুপ। যাক, অনেক কষ্ট করে হলেও বাসাটা শেষ পর্যন্ত পেয়েছি। ব্যাচেলার হয়ে ঢাকায় বাসা ভাড়া পাওয়াটা যে কত কষ্টের তাকে বলে আমাদের মতো ভুক্তভোগী মানুষরাই জানে। অনেক ধন্যবাদ বাড়ির মালিক তুষার সাহেবকে, যিনি এই হতভাগের কষ্টটা বুঝতে পেরেছে। তাছাড়াও এই বাসাটা কিন্তু আমার অফিস থেকে বেশ কাছেও। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। আপনি আবার এখানে চলে আসছেন? হ্যাঁ। আপনাকে না আমি পরশুদিন ফোনে মানা করছিলাম এখানে না আসার জন্য, তারপরে কেন আসছেন? আপনি এগুলো কি বলছেন? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না।
জেগে জেগে কেউ ঘুমালে তাকে জাগানো যায় না, যেটা আমি ভালো করেই জানি। আপনি কি মনে করছেন আমার দুলাভাই আপনার প্রতি সফট কর্নার আছে বলে আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়ে যাব? বোকা লোক কোথাকার! আমি আসলে একজন বোকা লোক, না হলে তো এখানে এতক্ষণ দাঁড়িয়ে থাকতাম না। মানে? আচ্ছা, আপনার কথা যদি শেষ হয়ে থাকে তাহলে আমি একটু নিচে যেতাম, নিচের রুমে রেস্ট নিতাম। আপনার সাহস আছে বটে, কি হা করে তাকায় আছেন কেন? না মানে আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগছিল। আপনার কণ্ঠ আমার এক পরিচিত। এখন বলেন যে আমার চেহারা একদম হুবহু কারোর সাথে মিলে, আমার সাথে তার অবিকল একটা মিল আছে, তাই না? না না, সেরকম কিছু না। আর মানে মানে করতে হবে না, আপনাদের মতো ছেলেকে আমার ভালো করে চেনা আছে। এতক্ষণ তো মিষ্টি করে বলছি, ভালো লাগেনি, এখন কি তেতো করে বলবো? সহ্য করতে পারবেন? আপনি এত সুন্দর, আপনার মুখ দিয়ে কি তেতো কথা বের হবে? শুনুন, আমাকে পামের কোনো লাভ নেই। আমি আপনাকে আগেও যেটা বলেছি এখনো তাই বলবো, আমি আপনাকে বিয়ে করব না, করব না, করব না। ওয়েট ওয়েট, এক্সকিউজ মি, আপনি সব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আপনাকে কেন বিয়ে করতে যাব? আমি তো নিচের রুমের চাবিটা নেওয়ার জন্য এখানে এসেছি। সরি, হাউ ডেয়ার ইউ! আপনি আমাদের চাবি দিয়ে কি করবেন? কি আর করব, এখানে থাকবো, ঘুমাবো। আপনার সাহস তো কম না? আপনি আমার বাসায় থাকবেন, ঘুমাবেন মানে? এক্সকিউজ মি, আপনি আমাকে যেই লোক ভাবছেন আমি আসলে সেই লোক না। আমি আপনাদের বাসায় নতুন ভাড়াটিয়া, নিচের রুমটাই নিয়েছি। আর তুষার ভাইয়ের সাথে কথা বললো, উনি বললো যে আপনি নাকি এখানে আছেন, এই জন্য আমি নিচের রুমে চাবিটা নেওয়ার জন্য এখানে এসেছি। সরি সরি, হ্যাঁ আমি আসলে বুঝতে পারিনি, আই এম এক্সট্রিমলি সরি। আমি তো মনে করছি অন্য কেউ। সেটা তো আমি বুঝতেই পেরেছি, কিন্তু আমার একটা জিনিস মাথায় আসছে না। আপনি তো তুষার ভাইয়ের ওয়াইফ, তাহলে বিয়ের কথাটা কিভাবে কি? না না, আপনি যাকে ভাবতেছেন আমি বাড়িওয়ালার স্ত্রী না, আমি হচ্ছে বাড়িওয়ালার একমাত্র শালী। আসলে আমার বোন একটু শপিং এ গেছে, এই জন্য আমি কাপড় চোপড় একটু নাড়া দিতে এসেছি। ঠিক আছে, আপনি নিচে যান, আপনার চাবি আপনার কাছে পৌঁছে যাবে। ছি, না বুঝি লোকটা কেনা জানি কি বলে ফেললাম। তুই যাই বলিস না কেন রিয়া, নতুন ভাড়াটিয়াদের সাথে না ওইভাবে কথা বলা তোর একদম ঠিক হয়নি। সত্যি সত্যি যদি মাহমুদ ভাই হতো তাহলে তো লজ্জায় আমরা একদম মুখই দেখাতে পারতাম না। কেন কেন মুখ দেখাতে পারতেন আপু? আর তাছাড়া আমি থেকে মানা করার পরও সে কেন এখানে দেখা করতে চলে আসবে? আরে শোনো, বোকার মতো কাজ করলো হইব না, বুঝো নাই কা? তুমি যদি মাহমুদকে বিয়ে করো, ওর কিন্তু টাকা পয়সা বা বাড়ি গাড়ি কিন্তু কোনো কিছুর অভাব নাই। জীবনটা খুব সুন্দর যাবো, সুখে জীবন কাটাইবার পারবা। দুলা ভাই শুকিয়ে টাকা পয়সার বাড়ি গাড়ি দিয়ে না, শুধু এসে নিতে কি পার্সোনাল ব্যাপার। শোনো রিয়া, এই সুখের নৌকা না গাছে ওঠে, কল্পনায় অনেক কিছু ভাবান যায়, মাগার বাস্তবতা খুব কঠিন। একটু চিন্তা ভাবনা করো। তাই কি বলছি কি রিয়া, তো দুলা ভাইয়ের বন্ধুর ব্যাপারটা না একটু সিরিয়াসলি ভাব। আপু, আমি এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন চাই না। আমি আগেও বলছি, এখনো বলতেছি, আমি এখন আর বিয়ে করতে পারবো না। আর দ্যাটস মাই ফাইনাল ডিসিশন। আমি শিওর এই একঘেয়েমি জেদ না রিয়া জীবন একদিন কাল হয়ে দাঁড়াবে। এইটা তো আমি দিনের আলোর মতো একদম পরিষ্কার দেখবার পারতাছি। কি দরকার ছিল তোমার নিস্তালার ওই রুমটা ভাড়া দিয়ে এই বাড়িতে আপদ টেনে আনার? এমতে কথা কথা চোখের লেগা হেরালাম গো লক্ষ্মী। মানে এরা যে টাকা দেয় না, এই টাকাটা তুমি শপিং করো। ওই যে বাক্সর ভিতরে যাও, সুন্দর হয়ে আহো, পার্লার কার টাকায় যাও, 11 টাকায় শপিং করো, কার টাকায় 11 টাকায়। তারপরে যে ভালো মন্দ যে খাও, গরুর গোদ যে খাও কতকত কইরা, এটা কইতেন খাও 11 টাকায়। হেরা হইতেছে আমগো লক্ষ্মী, বুঝো না কা? মানলাম তোমার কথা, তাই বলে কি এত জোরে জোরে শব্দ করবে? ওই ব্যাটা নিশ্চয়ই না দেয়ালে পেরেক লাগানোর চেষ্টা করছে। এই তুমি ওকে বলনি আমাদের দেয়ালে কোনো ধরনের ফোঁটা করা যাবে না? না কেমতে কমো, যদি আমি সেনাপতির আগেই কই তুই যুদ্ধ আইরা যাবি গা, তুই কি যুদ্ধে যাইব? উল্টা মরা লোড দিব, বুঝো নাই কা? হারাও চক্ষুটি বড় বড় করো খেলা। তুমি তো দ্বীপ জলের মহিলা পারছন। হ্যাঁ, যাইতাছি।
ওই আমি না বুঝলাম না এই মানুষটা সব সময় কেন ভাড়াটিয়াদের পক্ষই নেয়। দেখে তো মনে হচ্ছে বাড়িওয়ালা সেই অহংকারী শালিকাটা, কিন্তু এই অফিস টাইমে সে কোথায় যাচ্ছে? তাহলে কি আমার মতো সেও জব করে? পরশুদিন একটু অ্যাক্সিডেন্টলি কথা হয়েছে, এই জন্য আজকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতেছে। বুঝি না ছেলেরা এত পার্সোনালিটি লেস হয় কিভাবে। কিছু বলবেন? না না, কিছু বলবো না। আপনি কি রিক্সার জন্য ওয়েট করছেন? জি। ও আমিও। আপনি কি জব করেন নাকি? একটা কিন্ডারগার্টেনের টিচার হিসেবে আছি। আপনার কোনো প্রশ্ন আছে? না না, সেরকম কিছু না। রিক্সা, আরে আরে, আমি আগে রিক্সা ডাক দিয়েছি। লেডিজ ফার্স্ট, সবাই জানে, আপনি জানেন না? মামা যাও। Shit, আজকে নির্গাত আমার অফিসে লেট হয়ে যাবে। আশেপাশে তো কোনো রিক্সাও দেখছি না। আচ্ছা ভাই, আপনি কি এই বাসায় নতুন উঠেছেন নাকি? হ্যাঁ। ওই ছাদের উপর মনে করেন যে কাপড় চোপড় লাড়ে দিয়েছেন না, তাতে আমি পাস পেরেছি আপনি এই বাসায় উঠেছেন। তো হয়েছে কি ভাই, আমিও এই বাসায় নতুন উঠেছি, ওই 1 মাস হয়েছে। নাইস টু মিট ইউ। আমি আবিদ রেহান। রাসেল কবির? আচ্ছা ভাই, একটা কথা বলেন তো, আপনাকে দেখে এত অস্থির লাগছে কেন? আর বলেন না ভাই, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। এখন যদি আমার অফিসে যেতে লেট হয়ে যায়, ম্যানেজার তো আমাকে ডিরেক্ট গালি দিবে। হয়েছে কি ভাই, আপনি যদি সময়ের কাজ ঠিক মতো না করেন, তাহলে তো অফিসে যায় একটু গালিগালাজ শুনতেই হবে। তা ভাইয়ের অফিসটা কোথায় বলেন তো? সেক্টর 11। কি বলছেন ভাই, 11 নম্বর সেক্টরে আপনার অফিস? আমার অফিস ওটা 11 নম্বর সেক্টরে। ওই পাশের গ্যারেজে আমি বাইকটা রেখেছি, পাশে রেখেছেন, ওই বাইকে আমি আপনাকে লিফট দিচ্ছি। চলেন ভাই আমার সাথে। ঠিক আছে, আসুন ভাই। তার মানে তুমি আজকেও টেস্ট করতে যাবা না? না না, যাবো না। যাইতে যাইতে আমি একদম পেরেশান হয়ে গেছি, আমি আর যাবো না। বুঝতে পারছি তো, বাবা ডাক শোনার কোনো ইচ্ছাই তো তোমার নাই, এর জন্যই তো টেস্ট করতে এত অনীহা। এটা তুমি কি কইলা কাজল? কাউয়া আছে না, কাউয়া কাউয়া গরমের ভিতরে একটু পানির লেগে আকাশের দিকে চেয়ে থাকে। অমতে আমি চেয়ে রয়েছি একটা বাচ্চার মুখে বাজানটা ঘোরানোর লেগা। আর তুমি আমার এই কথাটা কইলা। তাহলে আজকে নতুন একটা ল্যাবে টেস্ট করতে যাইতে তোমার কেন এত অনীহা? কতবার যাবো, যাইতে যেতে তো আমি ফেডা বয়ে গেছি গা। কোনো লাভ হইতাছে? মাওলায় না দিলে তো লাভ হইব না, উপরালায় দিতে হইব। হ্যাঁ হ্যাঁ, তাই তো, গাছ না লাগাই তো তোমার ফল খাওয়ার ধান্দা। আচ্ছা, তুমি আমরা কি কইতে চাইতেছো? যা কইবা সরাসরি কৌদি। কিচ্ছু না, তোমার আর আমি কিচ্ছু বলতে চাইতেছি না। তোমারে বলতে বলতে আমি হাঁফায়া উঠছি। আর আমিও করতে করতে অস্থির হয়ে গেছি। তুমি কি করতে করতে অস্থির হয়ে গেছো? ওই যে বিয়ার পড়তে শুরু হয়েছে না, ওই যে করতেছি, করতে করতে আমি অস্থির হয়ে গেছি, আর পারতাম না। ঠিক আছে, যাও, তোমার আর কিচ্ছু করার দরকার নাই। আজকে থেকে তোমার সাথে আমার হট্টা। আমি তো ওইটার কথা কইতাছি না, আমি কইতাছিলাম কি, ওই যে বিভিন্ন জায়গায় যাইতাছে, এই ল্যাবে ওই ল্যাবে কত জায়গায় টেস্ট মেস করলাম, এইটার কথা কইতেছি আমি। তুমি অন্য কিছু ভাবতেছো নি? মানে মানে কি আমি জানি না, গেলাম। ভাইজান, আসসালামু আলাইকুম। খোলা দেখলাম, এর লেগে পড়লাম। খুব ভালো করেছেন ভাইয়া। যাইতেছিলাম দোকানে, যে দোকান বোন, আমি আমার আড্ডাবাজ প্রকৃতির মানুষ, তো করলাম যাই একটু ভাইজানের লগে দেখা করে আহি। নয় আইছে, আমি দেখলাম খোলা, পড়লাম।
খুব ভালো করেছেন ভাই, আপনি বসেন, আমি জাস্ট 2 মিনিটের মধ্যে আসতেছি। ঠিক আছে, অসুবিধা নাই কা। ঘরটা ভালো করে সাজিয়েছে, গুড। আরে বাবা, ভাইয়া এটা খুলবেন না, এটা আমাকে দিন ভাইয়া প্লিজ। বুঝলাম না, আসলে আমার স্কুল কলেজ জীবনের কথা মনে পড়ে গেল গা। এখন কি কেউ ডায়েরিতে লেখলেই পড়েনি? আচ্ছা, ওই চিঠির ভিতরে কি আছে? এত কৌতূহল কেন লেগে তোমার? টান দিয়ে লয়ে গেলেন কি আপনি? ভাইয়া এটা শুধু সাদা কাগজের উপর কালো কালির আবরণ নয়, বলতে পারেন এটা আমার জীবনের গল্প। ও আচ্ছা ভাই, আমার না ভুল হয়ে গেছে, আবার মাফ করবেন। আমি না আপনার পারমিশন ছাড়া ওই ডায়েরিটা ধরে লাইছি, চিঠিটা পড়তে রয়েছিলাম। না না, কোনো সমস্যা নেই ভাইয়া, ইটস ওকে। চাটা কিন্তু খুব মজা হয়েছে, 1-এর 100, খুব ভালো হয়েছে। আমার মন হইতেছে কি আপনার লগে আমার লগে জমবো, অফিস শেষ করলে মাঝে মধ্যে আড্ডা দেবো। কিন্তু ভাইয়া ছোট্ট একটা রিকোয়েস্ট আছে। কি এটা? এখন থেকে আর আপনি আমাকে আপনি বলবেন না, তুমি করে বলবেন। আরে ওইটা হয়ে যাবো, তুমি হয়ে যাবো, কোনো অসুবিধা নেই। কইলাম কয়ে আলাইলাম, কোনো অসুবিধা নাই। আচ্ছা ভাইজান শোনো, তোমার যেটা কইতেছিলাম, তোমার বাড়িতে কেটা কেটা আছে? আমার বাড়িতে আমার মা আছে, আমার একটা ছোট্ট ভাই আছে, এত পরিমাণে দুষ্টু, ক্লাস 9-এ পড়ে। হ্যাঁ, খুব ভালো, মাশাআল্লাহ। মুরব্বিকে আমাকে সালাম দিও। আমার হইতেছে টুনাটুনি সংসার, আমি আর আমার বউ গিন্নি, ঠিক আছে। আর বাচ্চা হয় না কি, আর আল্লাহ দেয় নাই কে হলো, দেখি চেষ্টা করতেছি, যখন আল্লাহ দিব তখন হইব। চেষ্টার ফল অবশ্যই ভালো হয়, আল্লাহ তাআলা কখনোই কাউকে নিরাশ করেন না, অবশ্যই ভালো কিছুই হবে। আল্লাহ তোমার মুখে জানি ফুল চন্দক ফুটাও। তোমার কথাটা না খুব ভালো লাগছে। মাগার একটা আফসোস আছে ভাই, আমার দোস্ত বন্ধু ছোট ভাই ব্রাদার অবজন পোলা পান্ডে ওকে বাবা কয় আব্বু কয়, তখন না নিজের খুব অসহায় লাগে। চিন্তা করি জীবনে কারো কোনো ক্ষতি করি নাই কা, কারো টাকা আমাইরা দিই নাই কা, আর বড় কোন নাই যে করছি এটাও কি মনে পড়ে না। কি লেগে যে আল্লাহ আমারে এই শাস্তিটা দিছে, আর কি লেগে যে আমারে বাপ ডাকাটা বঞ্চিত করছে, এটা হেই বালা জানে। ভাইয়া আপনি এত বড় বাড়ির একজন মালিক, তারপরে আপনার মধ্যে বিন্দুমাত্র কোনো অহংকার নেই, তার মানে নিশ্চয়ই আপনি একজন ভালো মানুষ। আর আল্লাহ তাআলা হয়তো পরীক্ষা নিচ্ছে। কেন পরীক্ষা নিচ্ছে জানেন? কারণ সে আপনাকে অনেক ভালোবাসে। আপনি একদমই চিন্তা করবেন না, উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে, অবশ্যই ভালো কিছুই হবে। তোমার কথা হই না, দিলটা ঠান্ডা হয়ে গেল গা ভাই। দেখি আল্লাহ কি লিখে রাখছে। মাকার আমি কিন্তু আমু তোমার কাছে, তুমি যখন যে অবসর থাকবা না, আমি একটু বাকচিত করবো, তোমার আমার ভালো লাগছে ভাই। অবশ্যই ভাইয়া। তোমার ভাবি আছে না, কেউ উঠে কাল নাকি? মা তোমাকে ফোন করে এসে বলছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, তুই তো চাইলে পারতি 1 মিনিট ফোনটা রিসিভ করে একটু কথা বলতে, তাহলে তো খালাও শান্তি পায়। না আপু, যে মা আমার জীবনে অশান্তির বীজ বপন করছে তার সাথে কোনো কথা বলার ইচ্ছা আমার নেই। এসব তুই কি বলছিস রিয়া? খালাকে না আমার থেকে ভালো করে কেউ জানে না। আমি খুব ভালো করেই জানি খালা যা করেছিল তোর ভালোর জন্য। আপু প্লিজ এসব নিয়ে কথা বলতে ইচ্ছা করছে না, একটু বাদ দাও। ঠিক আছে, আমিও এই ব্যাপারে তোর সাথে কথা বলতে আসিনি, তোর সাথে একটা সলা পরামর্শ করার আছে। কি চলা পরামর্শ? তো তুলা ভাইয়ের ব্যাপার শোন, মাঝে মাঝে লোকটা এমন রোমান্টিক ভাব ধরে, দেখলে মনে হয় যে সব ঠিক আছে, কিন্তু ওই সুযোগ পেলেই ভাড়াটিয়াদের রুমে চলে যায়। এই ব্যাপারটা না আমার একদম ভালো লাগে না। তো দুলা ভাই নিচতলা ভাড়াটিয়ার সাথে কথা বলতে গেলে সমস্যা কোথায়? আরে রিয়া, তুই বুঝতে পারছিস না, যেই বাড়ির মালিক কথায় কথায় ভাড়াটিয়াদের রুমে যেতে পারে, ওই বাড়ি থেকে মেয়ে মানুষ আসতে খুব বেশি সময় লাগে। তো দুলা ভাই সম্পর্কে তোমার এই ধারণার কারণ কি? ফেসবুকে
প্রায় সময় দেখি না মাঝরাতে ফোনের দিকে তাকায় আর মিটমিট করে হাসে। হ্যাঁ রে, আমি একটু নাই আর আমার নামে বদনাম শুরু হয়ে গেছে গা না? আমার নিয়ে এরকম ধারণা না। আমি রাইতে কোনো আকাম কুকাম করি না, নাটক বা ফিল্মের যে রিল মিল আছে না, এটি দেখে আমি আসি। আর আমার সবর দেখি এরকম ধারণা তোমার না? আমার ছোট গিন্নির সামনে আমার ইজ্জত পাঞ্চার করে লাইছো। ঠিক আছে, আমিও একটা ডিসিশন লিয়ে লাইলাম। কি ডিসিশন? পাগলটা যদি কেউ কয় ওই নৌকা হিলাবি না, নৌকা হিলাবি না, পাগলের মনে পড়ে জায়গা। ঠিক আছে, আমার যেহেতু ক্যারেক্টার টান দিচ্ছে, আমি একটু ক্যারেক্টারটা ডিলে করে নেবো। খবরদার, মুখে বলছো, কোনোদিন যদি আমি হাতে নাতে ধরি তাহলে কিন্তু তোমার খবর আছে। বাপরে বাপ, যার সম্বন্ধে এত নেগেটিভ চিন্তা ভাবনা, এর লেগে এত পিড়িত কেমতে উঠলায় পরে বুঝি না তো। এটা হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ। আসলে আমার বোন চায় না আপনি তার কাছ থেকে বিন্দু পরিমাণ দূরে চলে যান। হাঁচে নি তার লগে আবহ না খেলা হইছে, থাক। শোন, এই আনরোমান্টিক মানুষটাকে না এইসব কথা বলে কোনো লাভ নেই। তার থেকে ভালো তোরা বসে গল্প কর, আমি জানি। দেখছেন আমার বোনটা কত ভালো। ঠিক আছে, এটা তোমার টেনশন করতে হবে না। তোমার বোনের লগে আমি রাইতে কম্প্রোমাইজ করে লো মনে, মাগার শক্তি করে একটা কথা কও দি, একদম হাঁচা করে কইবা কসম আল্লাহ। তুমি কেল লেগে বিয়া করতেছো না, এত করে রিকোয়েস্ট করার পরও তুমি বিয়ার পিড়িতে বইতেছো না, কাহিনী কি কও? তোমার দিলটা কি কাউরে গিফট করে লাইছো নি? ফেরত দিতেছে না? হ্যাঁ, আমি যেটা কইতেছি এটাই তো হাঁচা কথা, ঠিক না? না দুলা ভাই, বিষয়টা আসলে এরকম না। আসলে প্রেম ভালোবাসা ঘর সংসার এসব করার জন্য একটা মনের সাপোর্টের প্রয়োজন আছে। আমার বিষয় না সেই জিনিসটা উল্টা, তাই। হ্যাঁ, মাগার তোমার যুক্তিতে আমি একমত না। এই জীবনে চলতে গেলে অনেক ভেজাল হইব, অনেক ভুল হইব। ভুল নাই কার, শয়তানের। এই ভুলটারে কিন্তু শুধরান লাগবো। ঠিক আছে, তুমি তোমার থিঙ্কিংটা চেঞ্জ করো, লাইফটা এনজয় করো। আমি তোমারে কইতাছি না আমার দোস্তে তুমি বিয়ে করো, মাগার কাউরে যদি পছন্দ হয় এটা আমারে কও। জাস্ট তুমি আমার এডুক কইবা, তোমার দায়িত্ব শেষ, বাকিটা আমার। তারপর যদি তোমার মন চায় তুমি আমারে সাথে করবা, আমি আছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, মনে মনে এই ধরনের ফোন দিয়ে আটা হচ্ছে তাই না? আপু আস্তে, আর আমার ইমোশনে হিট করা দরকার কি? সোনা মেরে ডাক দিছো, ঝরায়া পড়বো, আমি পলাই। ঠিক আছে, দেখো কিন্তু শালিকা। অনামিকা, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? কত জায়গায় আমি তোমাকে খুঁজেছি, আর কখনো কি দেখা হবে না তোমার সাথে? কোথায় গেলে আমি তোমাকে পাবো? তোমার এই শেষ চিঠিটা শেষ অবলম্বন হিসেবে রয়ে গেছে। এক্সকিউজ মি, কিছু বলবেন? তা তো অবশ্যই বলবো। লুঙ্গি পরে সাথে আসছেন কেন? আমার যেদিন ছুটি থাকে আমি ছুটির দিনে লুঙ্গিই পরি। তা আপনি যাই পড়েন, কিন্তু ব্যাচেলর হয়ে ছাদে উঠছেন কেন? বাসা ভাড়া নেওয়ার সময় তো বলা হয়নি যে লুঙ্গি পরে ছাদে প্রবেশ নিষেধ। তখন বলেনি মহাভারত তো অশুদ্ধ হয়ে যায়নি, এখন বলতেছি নেমে পড়ুন। কিন্তু আমার তো একটু কাজ আছে, এই যে এই কাপড়গুলো নেড়ে দিতে হবে। সেসব আমি বুঝি না। এই ছাদে মেয়েরা ঘোরাঘুরি করে, ব্যাচেলরের আসা নিষেধ। মেয়েরা কি ব্যাচেলর নাকি ম্যারিড? মেয়েরা ব্যাচেলর হোক বা ম্যারিড তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ব্যাচেলর ছেলেরা যখন আনমেরিড মেয়েদের দিকে তাকায় থাকে তাদের দৃষ্টিভঙ্গি আমার ভালো করে জানা আছে। আপনারও তো কম না। হোয়াট? কি বলতে চান আপনি? এটাই বলতে চাচ্ছি, আপনার দৃষ্টিভঙ্গি যদি ভালো হতো, এই যে আমি লুঙ্গি পরে এসেছি, তাহলে তো আপনি কমপ্লেন করতেন না। কি এত বড় কথা? আজকে আমি আপনার নামে আপুর কাছে বিচার দিব। আমিও আপনার নামে কমপ্লেন করবো, বাড়িওয়ালা তুষার ভাইয়ের কাছে। কি বিচার দিবেন শুনি?
এটাই বিচার দিব যে আপনার শালিকের নজর খারাপ। আমি সামান্য লুঙ্গি পরে ছাদে উঠেছি, এটা নিয়ে তার কমপ্লেন? আমি তো ইজ্জত বাঁচিয়ে কোনোভাবে নিচে নেমেছি। ছি 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 ছি, আমার মতো ইনোসেন্ট মেয়ের নামে এত বাজে একটা কথা বলবেন? কি ভেবেছেন আপনি আমার নামে কমপ্লেন দিতে পারলে আমি আপনার নাম বলতে পারবো না? ঠিক আছে, আমিও আপনাকে দেখে নেব। আপনি কবুতর ভালোবাসেন? সেই এক্সপ্লেনেশনটা কি আপনাকে এখন দিতে হবে? না মানে আপনি যদি সত্যি সত্যি কবুতর ভালোবাসেন তাহলে আপনি মানুষটা খারাপ না, কারণ যারা পশু পাখি ভালোবাসে তারা অ্যাটলিস্ট মনের দিক থেকে খারাপ হয় না, ভালোই হয়। কিন্তু কিন্তু কি? উপরওয়ালা আপনাকে মনে হয় ব্যতিক্রম ভাবেই তৈরি করেছে। আপনি আমাদের বাসার ছাদে দাঁড়ায় আপনি আমাকেই কথা শোনাচ্ছেন? এর প্রতিশোধ আমি নিয়ে ছাড়বো। আমিও প্রতিশোধ নিব ভেবেছে। হ্যাঁ, মনে ওনাকে ভয় পেয়ে গেছে। তবে কেন জানি ওনার কণ্ঠটা খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন শুনেছি। আচ্ছা খালা, আমি রিয়ার সাথে কথা বলবো, তুমি এত কিছু নিয়ে চিন্তা করো না তো, রাখি। কি সমস্যা? মেজাজ খারাপ? অনেক মেজাজ খারাপ, ইভেন রাগে কাটা ঘিন ঘিন করতেছে। তোর রাগটা কার উপর? তোর মায়ের উপর? আচ্ছা রিয়া, তুই তো খালার সাথে ফোনে কথাও বলতে পারিস। আমাকে ফোন করে কত দুঃখ প্রকাশ করলো। তুই নাকি বললি তুই বাড়িতেই আর যাবি না। হ্যাঁ, আমি বাসায় যাবো না, ইভেন তোদের মুখও আমি দেখবো না। রিয়া, এটা কিন্তু একদম বাড়াবাড়ি হচ্ছে। বাড়াবাড়ি না আপু, যে মা আর ভাই আমার জীবন থেকে ভালোবাসা কেড়ে নিছে তাদের সাথে আমার কিসের সম্পর্ক? দেখ রিয়া, খালু মারা গেছে 2 বছর, তোর ভাই রতনা এখন বিদেশ থাকে। আমার মনে হয় তোর এখনই বাড়ি যাওয়া দরকার। বুঝতে পারছি, আমি তোমার কাছে বোঝ হয়ে গেছি। ঠিক আছে, আমি কালকে বাসা ছেড়ে চলে যাব, তবে বাসায় যাব না, যেদিকে দু চোখ যায় ওদিকে চলে যাবো। একটা চট দিয়ে না 32টা দাঁত ফেলে দিবি। সবসময় বেশি বুঝিস তাই না? আচ্ছা যা, আমি তোকে এই ব্যাপারে আর কিচ্ছু বলবো না। থ্যাংক ইউ আপু, এখন একটু ভালো লাগছে, তবে পুরোপুরি না। একজনের উপরে ভীষণ মেজাজ খারাপ। কার উপর? ওই যে নিস্তারা যে নতুন ভাড়ি আসছে না, ও ছাদের লুঙ্গি পরে উঠছে। কি বলিস? আমি তো দুলা ভাইকে বলে ওর ছাদে উঠান বারণ করছি। তারা? হ্যাঁ, দুদু ভাইকে বলে ওকে ছাদে উঠতে বারণ করবে। কে ফোন দিছে? আরে তোর দুলা ভাইয়ের বন্ধু মাহমুদ ভাই আছে না, তোকে তো বিয়ে করার জন্য একদম পাগল। আরে ধুর, এসব শুনতে ভালো লাগে না। তবে যেহেতু ফোন দিছে, ধরো শুনি কি বলে। হ্যাঁ মাহমুদ ভাই, কেমন আছেন আপনি? আমিও ভালো আছি। সরি মাহমুদ ভাই, এই ব্যাপারে আমি আপনাকে কোনো হেল্প করতে পারছি না, কারণ বিয়েটা তো আর আমি করব না। ঠিক আছে মাহমুদ ভাই। আচ্ছা মাহমুদ ভাই, আমি পরে আপনার সাথে কথা বলছি। শুনলি তো? এসব শুনে আমার কোনো লাভ নেই। আমি তোমাকে আগেই বলছি যে আমি বিয়ে করবো না। আচ্ছা রিয়া, পাগলামি করিস না। তোর জীবনে চলার পথে কি একটা অবলম্বন দরকার হবে না? শোনো আপু, দুলো ভাই আমাকে কিন্ডারগার্টেনে একটা জব খুঁজে দিছে, ওটা দিয়ে আমার ফিউচার দিব্যি ভালো যাবে। সো এটা নিয়ে আমার লাইফে কোনো প্রবলেম নেই, স্মুথ চলে যেতে পারবো। আর আশা করি ইন ফিউচার তুমি বিয়ে নিয়ে আমাকে আর কোনো কথা বলবে না। ঠিক আছে, তো যা ইচ্ছা তুই তাই কর, আমি আর কিছু বলবো না। আমি শুনলাম তুমি নাকি ছাদে উঠেছিলে, তাও আবার লুঙ্গি পরে। তুমি জানো না এই বাড়ির পুরুষ ভাড়াটিয়াদের ছাদে ওঠা নিষেধ? জি আপু, আমি লুঙ্গি পরে ছাদে গিয়েছিলাম। আর তাছাড়া ভাড়া নেওয়ার আগে তো আমাকে বলা হয়নি যে ছাদে ওঠা যাবে না বা লুঙ্গি পরে ছাদে ওঠা যাবে না। আর তাছাড়া যেদিন আমার ছুটি থাকে সেদিন তো আমি আমার কাপড়গুলো পরিষ্কার করি, আর ছাদে গিয়েছিলাম আমার কাপড়গুলো নাড়ার জন্য। তোমার যদি কাপড় নাড়তে হয় সেটা তুমি তোমার বারান্দায় নাড়বে, ছাদে না। ঠিক আছে, আমি এই ব্যাপারটা নিয়ে তুষার সাহেবের সাথে ডিসকাস করি। তুষারের সাথে আলোচনা করবে মানে? আমি যে তোমার সাথে কথা বলছি তুমি কি এটা বুঝো না? দেখেন আপু, ভাড়াটা তো আমি আপনার কাছ থেকে নিইনি, ভাড়াটা নিয়েছিলাম তুষার ভাইয়ের কাছ থেকে। তো ডিসকাস করলে তো তার সাথেই করতে হবে। বুঝছি, তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই। তুমি যাও, তুষারের সাথে আমি কথা বলবো।
ব্যাপার, আপনি এভাবে লাফিয়ে উঠলেন কেন? হাতুড়ি নিয়ে এসে ভয় দেখাই বলতেছেন, আমি এভাবে ভয় পেয়ে গেলাম কেন? না না, সেরকম কিছু না। হাতুড়ি দিয়ে আপনাকে ভয় দেখানোর জন্য আমি নিয়ে আসিনি। আমি তো এই হাতুড়ি দিয়ে দেয়ালে পেরেক লাগাচ্ছিলাম, আর সেই জন্য হাতুড়িটা আমার হাতে। তা আপনি যে হাতুড়ি দিয়ে ব্রেক লাগাচ্ছেন, আপনি আপুর পারমিশন নিছেন? আপনার আপু তো বাড়িওয়ালা না, বাড়িওয়ালা হচ্ছে আপনার দুলাভাই, তার থেকে আমি পারমিশন নিয়েছি। আপনি না বড্ড বেশি বাড়ছেন। ঠিক আছে, সরি। আচ্ছা, আপনি ভিতরে আসেন। কোনো দরকার নেই। আপনি কি মনে করছেন যে মেয়ে মানুষকে একা পেয়ে আপনি ঘরের ভিতরে রাখবেন? আমি কিন্তু বিষয়ে আপনার কাছে বিচার দিব। আমি তো জাস্ট ভদ্রতার খাতিরে আপনাকে বললাম, অন্য কিছু করার জন্য কিন্তু বলিনি। অন্য কিছু করার মানে? আচ্ছা, আপনি কি একটু সহজ সরলভাবে কথা বলতে পারেন না? আমি সবকিছুই পারি, তবে আগে বলেন যে আমাকে ভিতরে কেন ডাকা হয়েছে? আমি জাস্ট চা খাওয়ার জন্য আমি আপনাকে ভিতরে ইনভাইট করলাম। তা আমি আপনার বউ না গার্লফ্রেন্ড যে আপনি আমাকে চা অফার করতেছেন? আমিও তো আপনার প্রেমিক বা হাজবেন্ড না, তাহলে আপনি কেন আমার সাথে এভাবে কথা বলছেন? আপনি না আসলে একটু বড্ড বেশি বাড়ছেন। আমি আমার আপুকে বলে আপনার ব্যবস্থা করতেছি। রিয়া, কুল। ওহ মাই গড, আপনি আমার নামও জানেন? শুধু নাম না, আমি কিন্তু আপনার অনেক কিছু জানি। আপনি যে ভালো রান্না করতে পারেন, ভালো করে স্টুডেন্টদেরকে পড়ান, শুধু তাই না, আপনি যে ভালো করে গান গান সেটাও কিন্তু আমি জানি। দুলাভাই বলছে, তাই না? হ্যাঁ, দুলাভাই বলেছে। আচ্ছা, আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট? দেখেন, আপনি যেদিন থেকে আমাকে বলেছেন, আমি কিন্তু আর ছাদে যাই না। ঠিক তেমন আপনি যদি আপনার বিহেভিয়ারটা একটু চেঞ্জ করতেন তাহলে খুব ভালো লাগতো। সব দিক থেকে আপনাকে পারফেক্ট মনে হতো, তাহলে আর আপনার ধারে কাছে কেউ আসতে পারতো না। ট্রাই করে দেখুন। যাক, মেয়েদের না নমনীয়ভাবে কথা বললে এত সুন্দর লাগে। আপনার দেয়ালে পেক মারা হয়েছে? সেটার আর প্রয়োজন নেই, আমি একটা স্ট্যান্ড হ্যাঙ্গার আনিয়ে নিব। সেটা দরকার হবে না, দেয়ালে 2-4টা ব্রেক আপনি মারতে পারেন, তবে বাড়িটা দেওয়ার সময়। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তাহলে আমি আমার বাকি কাজটা কমপ্লিট করি। ওকে। মেয়েটাকে যতটা খারাপ মনে করেছিলাম ততটা খারাপ, আর বাকিটা না হয় দুলাভাইয়ের কাছ থেকে জেনে নেব। এই ছেলে, কাল আমি শুনলাম তুমি হয়তো হাতুড়ি দিয়ে পেরেক ডাবানোর চেষ্টা করছিলে, রাইট? হ্যাঁ আপু, আমি গতকালকে হাতুড়ি দিয়ে দেয়ালে পেরেক লাগাচ্ছিলাম। এই বাড়িতে থাকতে হলে কোনো ধরনের পেরেক ডাবানো যাবে না। ঠিক আছে, নেক্সট টাইম থেকে আমি লাগাবো না। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, ড্রিল মেশিন এনে দেয়াল ফুটা করে তারপরে পেরেক লাগিয়ে দিব। আমি বললাম যে এই বাড়িতে থাকতে হলে কোনো ধরনের পেরেক ডাবানো যাবে না, তা গ্রিল মেশিন দিয়েই হোক আর হাতুড়ি দিয়েই হোক। ঠিক আছে, তাহলে আঠা দিয়ে কোনো একটা ব্যবস্থা করে নিচ্ছি আমি। ঠিক আছে। চা চক্রের পর্ব তো শেষ করলাম ভাই, এবার আপনার পরিবারের কথা একটু বলেন তো। পরিবার বলতে আমার গ্রামে আমার মা আর আমার একটা ছোট ভাই আছে। অফিসে ট্রান্সফারের পরেই আমি ঢাকায় চলে এসেছি পাবনা থেকে। ঠিক আছে, সবই বুঝলাম, মগার রাসেল সাহেব, আপনার বাবির নজর আপনি পড়েন না। আপনাকে দেয়া করেন না 3 মাস ধরে, ভাড়া দেন না। কিসে কাহিনী কি? পয়লা বৈশাখের মেলা হয়ে গেছেনি, বছরে একবার দেখন যায়। বাবির নজরে পড়লে কিন্তু একদম কাঁচা খেয়াল আইব। আসলে হয়েছে কি ভাই, মনে করেন যে সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকি, তো তাই মনে করেন যে বাসায় আসার সময় পাই না, পাঁচ পেরেছেন তো। আমার বউ মানে আপনার বোন, সে মনে করেন যে তার ছোট বোনের বাড়িতে একটু বেড়াতে গেছে, তা হাতে একটু সময়ও ছিল, তাই চিন্তা করলাম যে আবির সাহেবের বাসাটা একটু ঘুরে আসি, পাঁচ পেরেছেন। ভালো হয়েছে, আইবেন, আড্ডা মাড্ডা দিব, এক লোকের সম্পর্ক ভালো হইব। মাগার একটা কথা কই, এই যে আবির ছোট ভাই, এই যে আমি যে আহি তোমার যে জ্বালাই, তুমি কি মাইন্টেন করোনি? বিরক্ত হও? ছি ভাইয়া, কি যে বলেন না। তবে একটা কথা আছে কিন্তু আছে অন্য কামে, একটা রহস্য উন্মোচন করবো। ওই যে কি ডায়েরির ভিতরে চিঠি, মানে একটা খামের ভিতরে কি চিঠি নি কোনো চেক মেক আছে, কৌদি আমার একটু আজকে এই কাহিনীটা আমার জানতে হইব। আচ্ছা তুষার ভাই, সত্যি করে বলেন তো, আমি তো আপনাদের দুজনের কথা কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে বলেন তো? কিসের চিঠি, কিসের কি বলেন তো ভাই? আমি বলছি,
বছরখানেক আগের কথা, আমি গিয়েছিলাম টাঙ্গাইল। একটা রাস্তাতে যাওয়ার সময় একটা খাম পাই, আর সেখানে কিছু মেডিকেল রিপোর্ট পাওয়া যায়। সেখানে রিপোর্টস আর একটা প্রেসক্রিপশন ছিল। তাই ভাবলাম যে নির্দিষ্ট একটা ক্লিনিকে আমি জমা দিয়ে আসি, আর ওখান থেকে আমার নাম্বারটাও রেখে দিয়েছিল। তার একদিন পরে অনামিকা নামের একটি মেয়ে আমাকে কল দেয়। হ্যালো, আপনি কি আবিদ বলছেন? হ্যাঁ, আমি আবিদ, কিন্তু আপনি কে? আমি অনামিকা। কোন অনামিকা? ওই যে মনে আছে আপনি হসপিটালে একটা ফাইল পেয়েছিলেন, তারপরে আপনি হসপিটালে সেটা জমা দিয়েছিলেন? ওটা যার ফাইল ছিল আমি তার মেয়ে। আপনি নিশ্চয়ই মানুষটা অনেক ভালো, যেহেতু আপনার নামটা অনেক সুন্দর, না জানি আপনি কতটা সুন্দর হবেন। এতটাই ভালো মানুষ না, একটু দুষ্ট আছি। তবে আপনি মানুষটা কিন্তু মানবিক। মানবিক না হলে কি একটা মানুষের ফাইল পেয়ে সেটা নিজের দায়িত্ববোধ থেকে আপনি হসপিটালে জমা দেন? অ্যান্ড সেটার জন্য আমি অনেক থ্যাংক ইউ, বিকজ এইসব জিনিস এখনকার দিনকালে তো দেখা যায় না। তবে শুনেন, আমি আপনাকে ফোন করেছি বলে মনে করবেন না যে আপনি আমাকে যে কোনো সময় ফোন দিতে পারবেন, ওকে? আপনি আমার সাথে প্রেম করবেন? আপনি প্রেম করবেন ভালো কথা, তবে ছবি, হোয়াটসঅ্যাপ, সকল সোশ্যাল সাইটে কিন্তু চাইতে পারবেন। আমাদের দেখা শুধু বাসার ঘরেই হবে। এই যুগে এমন হয় নাকি? অবশ্যই হয়, এটা আমার চাওয়া, বলতে পারেন আমার জীবনের ইচ্ছা। ঠিক আছে, তাহলে আমিও কিন্তু আমার ছবি আপনাকে দিব না। ঠিক আছে, আমার সমস্যা নাই, আমি আপনাকে বাসার ঘরে দেখতে চাই। শোনো, I love you. I love you too. ওয়াও, ভেরি ইন্টারেস্টিং স্টোরি বলছেন তো ভাই। আচ্ছা, বুঝতে পারছি। মাগার ওই যে তুমি দুজন হচ্ছে শুভদৃষ্টি, ওইটার এক্সপিরিয়েন্সটা পাও না। এটি আমার লাভ স্টোরি ভালো লাগে শুনতে। না ভাই, আমাদের কখনোই দেখা হয়নি। খেললে কিছে? মানে অনামিকা আমাকে একটা শর্ত দিয়েছিল, আমাদের প্রথম যেদিন দেখা হবে সেটি হবে বিয়ের দিন, আর সেই কাঙ্ক্ষিত দিনটি না আসা পর্যন্ত আমাদের ফোনের মাধ্যমে কথা হবে। অনামিকার উপর আমার অনেক বিশ্বাস ছিল, এই জন্য তার কথা কখনোই আমি ফেলে দিইনি। তারপর তারপর কি হয় সে ভাই বলেন তো? হঠাৎ একদিন আমাকে ফোন দেয়, আর আবেগজড়িত কণ্ঠে কথা বলে আমার হোস্টেলের ঠিকানা চায়। আমিও ঠিকানাটা দিলাম। মাগার তুমি শক্ত আছিলা কিছে? হ্যাঁ, শক্ত থাকবার পারে নাই, কে গইলে গেছে গা পড়ছে দেখা করবার, তাই তো? সেদিন আসলে স্বেচ্ছায় আমার সাথে দেখা করতে চায়নি, পরিস্থিতির কারণেই দেখা করতে চেয়েছিল। মানে হচ্ছে অনামিকার বাবা মা জোর করে তার বিয়ে ঠিক করেছে। হ্যালো হ্যালো আবিদ। অনামিকা, তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে কতবার কল দিয়েছি, তুমি জানো আমি কতটা কষ্ট পেয়েছি, আমি কতটা টেনশনে ছিলাম, কত রাত ঘুমাতে পারিনি তোমার জন্য। আবিদ, আমি তোমাকে সব বলবো। আবার জোর করে বিয়ের চেষ্টা করতেছি, আমি সেখান থেকে কোনো মতে পালাই আসছি। কি, তুমি আবারও পালিয়েছো? হ্যাঁ আবিদ, আর প্রথমবার যখন আমি পালানোর চেষ্টা করছিলাম সেদিন ভাইয়ের কাছে আমি ধরা খাই। ভাই আমাকে সেদিন ধরে নিয়ে যে অনেক মারছে, আর কোনোভাবে আমি তোমার সাথে কোনো যোগাযোগ করতে পারিনি, আর এখন আবার আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। অনামিকা, তুমি এখন কোথায়? আমি এখন সিরাজগঞ্জে নানুর বাসায় আছি, ওখান থেকে আমি কোনো রকম পালাই আসছি বাথরুমের কথা বলে। কি বলতেছো অনামিকা? এখন আমি কি করব? তুমি কোনো টেনশন করো না আবিদ, ঠিক 15 মিনিট পরে একটা ট্রেন আসবে, আমার স্টেশন থেকে খুব কাছাকাছি আছি। আমি যেখানে যাই তুমি খালি আমাকে বলো আমি কোন স্টেশনে নামবো। তুমি এক কাজ করো, তুমি ভাঙড় স্টেশনে চলে আসো, আমি এখনই রওনা দিচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। ঠিক আছে আবিদ, থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাকে বাঁচালে। ভাইয়া তুমি আমাকে যাইতে দাও, তুমি যদি আজকে আমাকে আটকাইছো আমি কিন্তু আত্মহত্যা করতে বাধ্য হবো।
তোর কি একটুকু লজ্জা শরম নাই? তুই এই গ্রামে আইসা এইসব শুরু করছিস? তোর জন্য আমরা খুব যন্ত্রণায় আছি। তো এই ফোন হচ্ছে কি সব নষ্টের মতো। না 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 ভাইয়া, চল। প্রিয় আপি, এই চিঠি যখন তোমার হাতে পড়বে তখন আমি তোমার থেকে অনেক দূরে থাকব। সেদিন রাতে তোমার জন্য পরিবারের সামনে মুখোমুখি হওয়ার পুরস্কার আমি খুব ভালোভাবেই পেয়েছি। একদিকে হার্টের রোগী আমার বাবা, বিছানায় মলিন তার চেহারা, অন্যদিকে আমার মা বলছিল তাদের পছন্দের পাত্রকে বিয়ে না করলে তারা কোনোদিনও আমার মুখ দেখবে না। ফলে আমি মহা বিপদে পড়ে যাই। তারপরও মায়ের কাছে যখন আমার ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য শেষ আর্তনাদ করি, ব্যর্থ হয়েছিলাম। তখনই সিদ্ধান্ত নিলাম আত্মহত্যা করব, কিন্তু সেখানেও আমি ব্যর্থ হই কড়া পাহারার জন্য। কিন্তু আমি থেমে থাকিনি, আমি অনেকবার চেষ্টা করেছি সেখান থেকে চলে আসার। তবে যেদিন রাতে আমাকে বিয়ে দেওয়ার তোড় ঝোড় চেষ্টা করেছিল, সেদিন আমি কোনোভাবে পালিয়ে গেলেও তোমার সাথে যোগাযোগ করার মতো কোনো কিছুই আমার কাছে ছিল না। তবে হ্যাঁ, যদি বেঁচে থাকি, তোমার জন্য আমার হৃদয়ে জমানো ভালোবাসা একদিন সামনে এসে দাঁড়াবেই। পৃথিবীটা গোল, একদিন আমরা মুখোমুখি হবই, সেদিনের অপেক্ষায়। তোমার অনামিকা। তারপর তারপর কি হয়েছিল ভাই? আর কোনোদিন আপনার সাথে দেখা হয়নি ক? না, তবে এখন আমি তাকে প্রতিনিয়ত খুঁজে বেড়াই। আমি বহুত সিনেমার ভিতরে, নাটকের ভিতরে দেখছি নায়িকা নায়ক অপেক্ষা করে, মাগার বাস্তব জীবনে ভাই আমি তোমার প্রথম দেখলাম। একটা মানুষের লেগা একটা মানুষের আঁকড়ায় ধরে রাখছো, একটা চিঠি আঁকড়ায় ধরে রাখছো বছরের পর বছর। ভাই তোমার প্রতি শ্রদ্ধা বাইরে গেল গা। রিয়েল লাভ যে এখনো আছে, এটা আবার প্রমাণ হইল। তোমার ভালোবাসা পিওর ভালোবাসা, এটাই রিয়েল লাভ। I am proud of you, my brother. ভাই আমি একটা কথা বলি, আপনারা দুজন যেন একসঙ্গে হন, তার লাগে আমি সারা জীবন দোয়া করে যাবো। পাঁচ রেশন ভাই। আপু, দুলাভাই সারাদিন কোথায় থাকতে পারে বলতো? লোকটা কোনো বিপদ আপদ হলো নাকি? আছি, ভালোই আছি, অক্ষত অবস্থায় আছি। তো সারাদিন কোথায় ছিলে তুমি? নাওয়া নেই, খাওয়া নেই। এ কি, তোমার চোখ ফোলা কেন? কি হয়েছে তোমার? কি গো, কিছু হয় নাই কা? আমার চোখ ঠিক আছে, কিছু হয় নাই, আমি ওকে। দুলাভাই, আপু কিন্তু ভুল কথা বলেনি। সত্যি করে বলো তো, ফোনটা সুইচ অফ করে কোথায় চোখের পানি বিসর্জন দিয়ে আসছো? কি জিভে কামড় দিলা কেন? না, আমার ফোনে চার্জার ছিল না। ওই যে কি করছিলাম, ওই যে ফোনটা চার্জের ভিতরে হান দেয়া, ওইটুকুই ছিলাম আর কি। আর এই জন্যই আমরা দুই বোন টেনশনে অস্থির। এবার বলেন তো, কোথায় ছিলেন আপনি? ওই আর ছিলাম, বাড়িটা আছে না নিচতলার, আমি গুলোকে একটু কথাবার্তা করতেছিলাম, এই আর কি। কেন? ওইখানে তুমি কি এমন পূর্ণ করতে গেলা যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট থাকা সত্ত্বেও ডাক্তারের কাছে যাওয়া হলো না? তারপর দিয়ে আবার চোখের পানি ফালায় আসলা। আসলে মানে লাভ স্টোরি শুনতেছিলাম, লাভ স্টোরি হই না, খুব খারাপ লাগতেছিল, কান্দনায় পড়ছে, ওই আর কি। কি তুমি একজন বাড়িওয়ালা হয়ে ভাড়াটিয়ার প্রেমের কাহিনী শুনে চোখের পানি ফেলে আসছো? বাহ! ও মাই গড, এই লোকটা কি বলে? এর কি মাথা ঠিক আছে? তোমার মতো একটা বেরসিক মাইন্সের কাছে এর থেকে বালা কিছু মানে আশা করবার পারি না আমি। আচ্ছা, এখন আমাকে বেরসিক মনে হচ্ছে না? তো নতুন রসিক কাউকে খুঁজছো, তাই না?
এতদিন আমি খুঁজি নাই কিয়া বাগার আমি চিন্তা করছি আমিও অন্তর খুঁজুম নতুন একটা লাইলি জোগাড় করবো লাগলে আমগো নিচতলার বাড়িতে আছে না আবিদ অর্থও লাগলে সাহায্য লুমু প্রেমিক পুরুষ 60টা হাঙ্গা করু কয়া রাখলাম। হায় 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 রে, আমার সব শেষ। আমার এতদিনে সাজানো সংসার সব শেষ হয়ে গেল। ওই ভাড়াটিয়া তোর দুলাভাইকে সহজ সরল পেয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করছে যেন মাস শেষে তাকে টাকা না দিতে হয়। দাদা, এত সহজে তো আমি ওকে ছাড়বো না। সকালটা হতে দে, তাকে আমি বুঝাবো কত ধানে কত চাল। আজই আমাকে এই বাসা ছেড়ে চলে যেতে হবে, কিন্তু কোন অপরাধে আমি বাসা ছেড়ে চলে যাব সেটা তো একটু আমাকে বলবেন। কোন অপরাধে? ইমোশনাল গল্প বলে আমার দুলাভাইকে ব্ল্যাকমেল করা, তার কাছ থেকে এক্সট্রা অ্যাডভান্টেজ নেওয়া, এটা কি অপরাধ না? শুধু তাই না, আজকে তোমার জন্য আমার সংসারটা ভাঙতে চলতেছে। তুষার আজকে অন্য কাউকে খুঁজতে চায়। দেখেন, মানুষের সংসার ভাঙে অবিশ্বাস আর আস্থাহীনতার কারণে। আমি নিশ্চয়ই সেটার জন্য দায়ী নই। হ্যাঁ, এখন তো আপনি এই কথাই বলবেন। আপনার মতো স্বার্থপর লোকেরা এর চেয়ে ভালো কিভাবে বলতে পারে? প্লিজ, আপনি আমাকে স্বার্থপর বলবেন না। আমি আপনাদের কোন স্বার্থে হানা দিয়েছি? ভালোবাসার স্বার্থে। আপনি আমার বোন আর দুলাভাইয়ের মধুর সম্পর্কটা বিষে পরিণত করে দিচ্ছেন। আর এর জন্য দায়ী হচ্ছে তোমার ইনিয়ে বিনিয়ে বলা মিথ্যে ভালোবাসার গল্প, যা বলে তুমি দিনের। আর একটা কথাও না, আপনি আমাকে যাই বলেন না কেন, কিন্তু আমার এই ভালোবাসার চিঠিটাকে মিথ্যার বানোয়াট বলবেন না। ভাই, আপনি তো জানেন আমি তাকে কতটা অন্ধের মতো ভালোবাসি। কেউ কি কখনো শুনেছেন একটা চিঠির উপরে ডিপেন্ড করে কেউ বছরের পর বছর কাটিয়ে দেয়? তোমার এই দুঃখের কাহিনী না আমরা কেউ শুনতে চাই না। তুমি আমার বাসা থেকে গেলে আমরা সবাই বাসা। আরে রাখো, কতক্ষণ ধরে বগর বগর শুরু করে দিছে। যাইবো গা যাইবো গা, ওই কই যাইবো? আর ওই গেলে তুমি কর কে? না না ভাইয়া, আপনি কিছু বলবেন না। আমি চাই না আমার জন্য আপনাদের বিন্দুমাত্র কোনো সমস্যা হোক। আর তাছাড়া এই শহরে আমার কেউ নেই। আমি কালই ট্রান্সফার নিয়ে পাবনাতে চলে যাব। শোনো, তোমার আমি ভাই কইছি, আমার কোনো আপনা ভাই নাই। তোমার যেহেতু ভাই কইছি, ভাই ভাইয়ের লগে থাকবো। আর যদি যাইতেই হয় আমি যামুগা। ভাইয়া, আমি আপনার সহমর্মিতার কথা কখনোই ভুলবো না। ভালো থাকবেন। এক মিনিট, পাপড়ি আপনার বাসা কোথায়? ভাঙুরা। আর আপনার নাম? আমার নাম আবিদ রেহান। একদিন রাস্তায় ফাইল পেয়ে ফেরত দিয়ে 1 মিনিট চোখে হিরো সেজেছিলেন আপনি। তারপর সেই মেয়েটার কোমর হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন আপনি। অক্টোপাসের মতো তাকে চারদিকে ঘিরে রেখেছিলেন আপনি। তারপর একদিন এই কালবৈশাখী ঝড় এসে মেয়েটার জীবনের সকল ভালোবাসার প্রদীপটা নিভিয়ে নিয়ে যায়। আর সারা জীবনের মতো সে চিরচেনা পথ মেয়েটা হারিয়ে ফেল। আর সেই হারিয়ে যাওয়ার কাহিনী লিখে পাঠায় একটা চিঠিতে। আর আবেগে সেই ছেলেটা এই চিঠিটা আঁকড়ে ধরে আছে তার বেঁচে থাকার শেষ অবলম্বন হিসেবে। আচ্ছা, আমি বুঝতে পারতেছি না, তুই ওর জীবনটা নিয়ে কেন প্রশ্ন? আমারই তো একই প্রশ্ন, আপনি কাহিনী কিভাবে জানলেন? আপনি কে? কারণ আমি সে অনামিকা। অনামিকা? হ্যাঁ দুলা ভাই, আমি সে অনামিকা। আমার পরিবারের চাপের কারণে আমি আমার নাম চেঞ্জ করতে বাধ্য হয়েছিলাম। কিন্তু এখন আর এসব বলে লাভ কি অনামিকা? তুমি তো এখন অন্যজনের ঘরের ঘরণী। না আবি, ভালোবাসার আগুনে পোড়া হৃদয় কখনো কারো সংসার করতে পারে না। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। আর সেই প্রচন্ড মানসিক যন্ত্রণায় একদিন আমি অ্যাক্সিডেন্ট করে ফেলি। ঠিক আমিও তেমন সেদিনের পর থেকে অনেক খুঁজেছি তোমাকে, এমনকি তোমার হোস্টেলে যেও তোমার খোঁজ করেছি, কিন্তু পাইনি। প্রচন্ড মানসিক অশান্তিতে রোড অ্যাক্সিডেন্ট করেছিলাম। এই সব কিছু প্রপার ট্রিটমেন্টের জন্য ওকে আমার বাসায় নিয়ে আসি। তখন থেকে
তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি না বুঝতে না জেনে তোমাকে অনেক কথা না না আপু, আপনি এটা কি বলছেন? আপনি আমার গুরুজন, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন। আপনি তো আমার মায়ের মতো। আচ্ছা বুঝছে তো, অনেক আবেগ হয়ে গেছে। তাহলে এখন ছোট গিন্নি আমরা তাহলে বিয়ার সানাইটা বাজাইতে পারি? যদি আবিদের কোনো অমত না থাকে।